ঠিক বানের জলে ভেসে আসছে এই কথা না বললেও স্রোতের জলে এসছে, সেরকম একটা সংগঠন হচ্ছে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। আর বিএনপির ভাষায় কিংস পার্টি। আর সাধারণের মানুষ, সাধারণ যারা আছেন, তারাই কিংস পার্টি বা এই এনসিপিকে কিভাবে দেখে আমি জানি না, যে এনসিপির নেতারা সাধারণ মানুষের কথা শুনে কিনা। সাধারণ মানুষের কাছে, ধরেন সাধারণ মানুষ তাদের কাছে এখন আর যায় না, এটা মোটামুটি প্রতিষ্ঠিত। তারা যেসব ডাক দেয় এখন, আগে রাজুতে আয়, সেই ডাক তো এখন নাই। বা এখন আর কোথায় আয়, এরকম আয় বললেও দেখা যায় যে মোটামুটি মানে হাতে আঙ্গুলে গনে দেখা যায় যে এই পরিমাণ এসছে। আর ছাত্র জনতা এই শব্দটাকে তারা এমন জায়গায় নিয়ে গেছে, বা তাদের শীর্ষ সামন্তরা তারা এটাকে মব জাস্টিসের নামে এমন একটা শ্রেণীতে নিয়ে গেছে যে এটা নিয়ে আসলে আর এখন তেমন বলার কিছু নাই। এনসিপির কাছে মানুষ যায় না, কিন্তু তারা মানুষের কাছে যায় কিনা, মানুষ কেন বলে, মানুষের কথা যদি শুনতো, মানুষ এখন নানান জায়গায় যে প্রশ্ন তুলে শেষ, এনসিপির আর পায়ের নিচে মাটি নেই, এটা আর কত দূর যাবে এখন বুঝ হয়ে গেছে। এরকম কথাবার্তা হয় না বিভিন্ন জায়গায়, হয়তো আমরা তো নানান জায়গায় শুনি, আমি জানি না এনসিপির নেতারা এটা শোনেন কিনা, কারণ শোনার কথা না। তাদের অনেকেরই এখন মেদ ভুরি হয়েছে, লিক লিকা শরীর তাজা হয়েছে, 200-500 টাকার টি শার্ট এখন 1000-5-10 টাকার হয়েছে, হাতের মোবাইল ফোন চেঞ্জ হয়েছে। এসব আর না বলি, সারোয়ার তুষার, সারোয়ার তুষার কে? সারোয়ার তুষার সম্পর্কে আমি, সে কি কাণ্ড কারখানা করেছে, কোন মেয়েকে কি প্রস্তাব দিয়েছে, এগুলো আমরা নীতিগতভাবে আমরা এগুলো নিয়ে আলোচনা করি না। এগুলো বিএনপি, আওয়ামী লীগ সব পার্টিতেই বহু কিছু শোনা যায়, বহু স্ক্যান্ডাল, এবং অনলাইনের যুগে বহু কিছুই হয়। আমি বলছি না যে সারোয়ার তুষারের এখন যে কাণ্ড ঘটেছে এই কাণ্ডটা মিথ্যা, এটা বলছি না। এটা মোটামুটি সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে। সারোয়ার তুষারও নিজে একরকম ইনডাইরেক্টলি দেখলাম স্বীকারই করে নিয়েছে। কথা একটাই, ঘরের কথা পরে জানলো কেমনে, মানে আমি কথা বলেছি, আমরা কথা বলেছি, এটা নিয়ে এইসব কাণ্ড কেন, এরকম দেখলাম। ওই যে বলি না, চুরি চুরি সিনাজুরি, এরকম একটা অবস্থা। এগুলো করেছে প্রতিপক্ষ, রাজনৈতিক প্রতিহিংসা থেকে, এসব আবুল তাবুল কথাবার্তা বেশ কিছু বলেছে। আমার প্রশ্নটা দুইটা জায়গায়। ফার্স্ট, 1 নাম্বার, যে এই যে কি হয়েছে না হয়েছে এগুলো আমি শুনতে চাই না, এগুলো নিয়ে আমরা ঘাটাঘাটিও করতে চাই না, এবং আমরা এ নিয়ে কোনো কন্টেন্ট করিনি আপনাদেরকে। যে স্যার কি ওই যে রংচং লাগায় এনসিপি নেত্রী কোথায় গিয়ে পানি খেয়েছে, কোথায় গিয়ে মদ খেয়েছে, কোথায় গিয়ে ডান্স করেছে, এনসিপির নেতা কাকে কি প্রস্তাব দিয়েছে, কি ভাষায় প্রস্তাব দিয়েছে, এগুলো নিয়ে আমরা আলোচনায় যাব না। ওই ফোনালাপের একটা জায়গায় তারা তার মানে এনসিপির নেতাদের এখন মনোভাব এবং তাদের সাথে আমাদের সেনাবাহিনীর কি সম্পর্ক, এইটা মিন করে। ওই যে যখন সারোয়ার তুষার ফোনালাপে বলছে যে এইটা আমাদের মধ্যে কেউ লিক করে নাই, ডিজিএফআই লিক করছে, একটা সময়ে অনেকে এটা বলতো, আওয়ামী লীগের লোকজন এরকম কথা বলতো, কিভাবে লিক হলো, এটা তো কোথাও থাকার কথা না, এটা তো এই নায়িকা মাহি করে নাই, এটা মুরাদ নিজে করে নাই, তাইলে কে করছে, এরকম নানান কিছু হতো। এনসিপি একেবারে গোড়াতেই তারা তাদের দল শুরু হওয়ার পরপরই হাসনাত আবদুল্লাহ যে কাজটা করেছিল, যে একেবারে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে এমনভাবে সে তার দলকে এবং জনগণকে মুখোমুখি করার চেষ্টা করেছিল, যেটা নিয়ে আমরা বেশ কিছু আলোচনা আপনাদেরকে বলেছিলাম যে এটার ফল ভালো না। যে কোনো রাষ্ট্র, যে কোনো সরকার তার সেনাবাহিনীকে এমন একটা অবস্থায় রাখে, কখনো কখনো ছোট্ট কোনো অন্যায় যদি কোনো সেনা সদস্য করে, দেশের বৃহৎ স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে, আমরা দেশের সাধারণ মানুষই আমরা সেগুলো ওভারলুক করি, যে পুরো গোষ্ঠীর উপরে যেন কোনো ছাপ না পড়ে। কিন্তু হাসনাত আবদুল্লাহ এটা ভুলে গেছেন। এটাও ভুলে গেছেন যে এই হাসনাত আবদুল্লাহ বা সার্জিস আলম আজকে আওয়ামী লীগ যদি টিকে যেত 5 আগস্টে, তাদের কি হতো? মুখে বলে আমাদের সবগুলাকে লটকানো হতো, মুখে বলে টিকতে পারতো না, শেষ করে দিত, মুখে বলে আমরা সশস্ত্র প্রোগ্রামে যেতাম, কিন্তু আদতে কি হতো, কি অবস্থা হতো, এটা তারা নিজেরা ভালো জানে। তারা ভুলে গেছে যে তারা আজকের দিনে যে আছে, সেই দিন সেনাবাহিনী জনগণের উপরে গুলি চালায়নি বলে আজকে যে আছে, সেই দিন সেনাবাহিনী 5 আগস্টে যে ভূমিকা রেখেছিল, 4 আগস্টে যে ভূমিকা রেখেছিল, তার মধ্যে দিয়েই এই সমন্বয়করা আর যারা আজকের এনসিপি নেতা তারা টিকে গিয়েছিল, সেটা তারা ভুলে যায়। এবং এই ভাইব্রেশনটা টোটাল এনসিপির ভিতরে যে এটা সারোয়ার তুষারের বক্তব্যের সামনে এসেছে কিনা একদম ক্লিয়ার, স্পষ্ট। আরেকটা দিক, এনসিপি দলগতভাবে তার কোনো অন্যায়কারীকে এখনো যে শোকস প্রোগ্রাম করে না, পুলিশে কেউ অন্যায় করলে স্ট্যান্ড রিলিজ করে, এটাই শাস্তি, বা হয়তো পোস্টিং থানার থেকে তুইলা নিয়ে হেডকোয়ার্টারে সংযুক্ত করে, এটাই শাস্তি। তারা এই পলিসি গ্রহণ করছে কিনা, একটা কেউ অন্যায় করলেই হান্নান মাসুদের একটা শোকস দিল, ব্যাখ্যা দিচ্ছে, তারা খুব খুশি, জাতির এতে কি যায় আসছে সেটা তারা ফেরত দিতে পারবে। আজকে সারোয়ার তুষার তার একজনকে করেছে, কতগুলোইগুলা লিক হয় না, কতগুলোগুলো প্রকাশ হয় না। আর এনসিপির প্রতি এরকম বেশি হচ্ছে, এটা আমি ধরে নিলাম তাদের রাজনৈতিক প্রতিপক্ষ করছে।
মনে আছে আওয়ামী লীগের শেষের দিকে সোশ্যাল মিডিয়ায় সমানে ফেক নিউজ হতো। এগুলা ফ্যাক্ট চেক করে দেখা যেত যে বেশিরভাগই বিএনপির নেতা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব, বিএনপির নেত্রী শামা ওবায়েদ বা এই টাইপের মানুষ যারা আছে তাদেরকে নিয়ে ফেক নিউজ, স্ক্যান্ডাল, এগুলো বেশি ভুয়া স্ক্যান্ডাল এগুলো তৈরি করা হতো। এগুলো আজে বাজে এবং এর চেয়েও বাইরে আরো কিছু কাণ্ড কারখানা করা হতো। শেখ হাসিনার নামেও করা হতো, আবার আওয়ামী লীগ দিয়ে খালেদা জিয়ার নামেও করা হতো। এগুলো রাজনীতিতে আছে, এগুলো ডিঙিয়েই আজকের খালেদা জিয়া, আজকের ইশাক, আজকের শামা ওবায়েদ, আজকের মির্জা ফখরুল তাদের তাদের জায়গায়। কিন্তু এনসিপির ভেতরকার যে রূপ আস্তে আস্তে দেখা যাচ্ছে, এটা তো নতুন ঘটনা না, প্রথম ঘটনা না, এরকম ঘটনা আরো ঘটেছে। এবং সেই সব ঘটনায় এনসিপি আসলে এটা কি একটা খেলাধুলার আসর, খেলাঘর হয়েছে যে কিছু ইয়াং তরুণ যুবক তারাও এখানে আড্ডা মাস্তি করবে, বেশ কিছু টাকা পয়সা আসছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জন তো টাকা দিচ্ছে তাদেরকে, এটা তারা স্বীকার করে এবং তারা নাকি এগুলা প্রকাশ করবে না কারা টাকা দিচ্ছে। তো ওই টাকা পয়সা ওগুলোর হিসাবের মা বাপ নাই, ঠিক মতো কেউ জিজ্ঞেস করলেও দেখায় দেয় বিএনপি রে, দেখায় দেয় আওয়ামী লীগ রে, এদের টাকার খোঁজ নেন না, আমাদের টাকার খোঁজ নেন কেন, এরকম একটা সিচুয়েশন। সেই ক্ষেত্রে এই দলটা, এই যে এই দলের একজন এরকম শ্রেণীর কয়েকজন নেতা তারা যখন এসব কাজ করছে এবং এইসব নিয়ে যা যা কাণ্ড কারখানা ঘটে গেছে এগুলো নিয়ে এনসিপি শোকজ করেছে, সেই রিপোর্ট পত্রপত্রিকায় আছে এবং বলা হচ্ছে যে এই শোকজের জবাব 5 দিনের মধ্যে দিতে হবে। আর 5 দিনের মধ্যে কি জবাব আসবে এবং সেই জবাবে এনসিপি সন্তুষ্ট হয়ে যাবে এরকম ধরে নেওয়া যায় কিনা, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠা নৈতিক স্খলনের অভিযোগের বিষয়ে দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি। এই যথারীতি যে টাইপের নোটিশ দেয় সেই টাইপের নোটিশই দেওয়া হচ্ছে। সারোয়ার তুষার সে অলরেডি দাবি করেছে, দেখেন এটা জাগো নিউজের রিপোর্টে, যে নিজের দলের এক নারী নেত্রীর সঙ্গে ফোনালাপ ফাঁসের জেরে নৈতিক স্খলনের অভিযোগে এনসিপির যুগ্ম আহ্বায়ক পদটা কিন্তু ফালতু পদ না, সারোয়ার তুষারকে দলীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে 5 দিনের মধ্যে তাকে তার অভিযোগে জবাব দিতে বলা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে, ওই যে বলেছিলাম না চোরের মায়ের বড় গলা, অস্বীকার করে তুষার দাবি করেন তিনি কোনো অপরাধ করেননি, তার নামে ভুয়া স্ক্রিনশট ও কনভারসেশন ভাইরাল করা হয়েছে। আচ্ছা, তিনি এই সারোয়ার তুষার বলেন আমার নয় ভুয়া স্ক্রিনশট ও কনভারসেশন ভাইরাল হয়েছে, স্ক্রিনশট এই কনভারসেশনগুলো আমার নয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় দলের স্বপ্রণোদিত হয়ে আমার কাছে ব্যাখ্যা চেয়েছে, আমি লিখিতভাবে ব্যাখ্যা দিব। আমি আরো একটা দেখলাম ব্যাখ্যায়, সে বলেছে এগুলো আমার নিজের কথোপকথন, পার্সোনাল কথোপকথন, এগুলা কেন সামনে এলো। আমি যে খবরটা বললাম এটা জাগো নিউজে আছে। এবং আরো একটা জায়গায় বলা হচ্ছে যে এই যিনি ভুক্তভোগী নারী, আমি নাম বলতে চাই না, পরিচয় দিতে চাই না, এবং দেখেন এখানে আলটিমেটলি এই নারী সারতোষের সঙ্গে একটা সম্পর্ক, আমরা কনভারসেশনে যা বুঝলাম সম্পর্ক বলতে খুব অন্য টাইপের সম্পর্ক না, যেটা আমরা সমাজে মিন করি প্রেম প্রীতি বা এই টাইপের সম্পর্ক না, কিন্তু একটা দলীয় কলিগ হিসাবে একটা সম্পর্ক ছিল। সেই নারী তিনি যে ভিকটিম হচ্ছেন এই জিনিসটা আরো বেশি বেদনাদায়ক, কারণ এই কনভারসেশনগুলো দলীয়ভাবে এনসিপির যদি কেউ করে থাকে লিক, তাহলে এই দায় দায়িত্ব আজকে সারোয়ার তুষার তার একটা কনভারসেশনে তারা ডিজিএফআই এর উপর এটা চাপাইতে চাইছে, কিন্তু আলটিমেটলি তার দল থেকে কোনোভাবে হয়েছে কিনা, তাদের ঘনিষ্ঠ কারো হয়েছে কিনা, যে নারীর কথোপকথন ফাঁসের মুখ খুলেছেন যে জাতীয় নাগরিক কমিটির সাবেক এই সদস্য, তিনি জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধা সারোয়ার তুষার সম্পর্কে তিনি 3টি নোট তুলে ধরেন। তিনি বলেন সারোয়ার তুষারের ফোনালাপে কথা স্পষ্ট যে তাদের ঘনিষ্ঠতা একপাক্ষিক ছিল না। এক সমস্যা অসততার, রাজনীতি বুদ্ধিবৃত্তির জায়গা বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি, যোগ্যতার মাপকাঠিকে খাটে নিয়ে যাওয়া আমাদের বদ্ধমূল অপসংস্কৃতি। নতুন বন্দোবস্তের কথা বলে ক্ষমতার সুবিধাজনক অবস্থানে প্রিভিলেজ নেওয়া লোকের অন্তত আমার কাছে কখনো কোনো সম্মান নেই। 2, অ্যাপ্রোচে রাজনৈতিক অঙ্গনের নারীদেরকে অ্যাভেলেবল মনে করা এবং নিজের যোগ্যতার প্রমাণ নিয়ে আলফা মেয়েদের ফেভারিট হওয়ার জন্য জান প্রাণ দিয়ে দেওয়ার সংস্কৃতি নারীদের রাজনৈতিক অবস্থানকে নিজের দলে অসম্মানিত করে। দলীয় এনসিপির সমস্যা হচ্ছে নারী ঘটিত ঘটনাগুলো ডিল না করে প্রত্যেকবার তারা এড়িয়ে গেছে কোনো না কোনোভাবে। সুতরাং এই দলের পরিণতি কি হতে পারে আপনারাই সহজে অনুমান করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।